প্রিয় দর্শক, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বাংলাদেশ টেলিভিশনের প্রামাণ্য অনুষ্ঠান ঐতিহ্যের চাকরিতে সবাইকে স্বাগত। আর এই অনুষ্ঠানের পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে থাকছি আমি নোমান ফাতিম। প্রিয় দর্শক, ঐতিহ্যের খোঁজে আজ আমরা চলে এসেছি এমন এক অঞ্চলে যেখানে প্রকৃত মানুষের জীবন মিলেমিশে গেছে। প্রিয় দর্শক, ঐতিহ্যের খোঁজে আজ আমরা চলে এসেছি পিরোজপুর জেলার নাজিরপুর থানার মগারচর গ্রামে। এ যেন সবুজ সমুদ্রের বুক চিরে এগিয়ে যাওয়া, যেখানে দিগন্ত জুড়ে শুধু সবুজের ছোঁয়া। বাংলার অপূর্ব রূপে সেজেছে বাংলার ভ্যানিস পিরোজপুরের নাজিরপুর। ভাসমান বীজতলা, পানির উপর বীজ ভাসছে। ভাবতেই কেন অবাক লাগছে না? অবাক হলো এটাই সত্যি। বর্ষার অথই জলে যখন এইখানকার জমিগুলো তলিয়ে যায়, তখন শত বছরের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগে এখানকার কৃষকরা বাঁচিয়ে রাখে তাদের স্বপ্ন। কাকা জি, কি করছেন আপনি? আমি ধাপে টোফা ফ্যানাল আসতে আছি। এটা দেখতে সবুজ, এটা আসলে কি? শ্যাওলার মতোও লাগছে মাঝে মাঝে। হ্যাঁ, শেওলার মতো। এইটার নাম হইল টোপা ফেনা। টোপা পানা? হ্যাঁ। এটাতে কি করবেন আপনি? আমি তো এইটা লাইসা লাউ চারা সারিবদ্ধ করে বসাইলে পর ধরেন 15 দিন পর বেচার উপযুক্ত হইলে বেচা আবার উঠেই আবার এইটা আবার এইরকম টোপা ফেনা লাস নূতনে লাইসা আবার থব। এইভাবে আপনার 5 বার উঠান যায় আর কি এক সিজনে। আমার বাপ দাদা হইতেই তারাও এই যে করছে, আর আমরাও শিখছি এই যে। আর এই ভাসমান বেড়ে সারা ধরেন 200 বছর আগে হইতেই এটা আবিষ্কার হয়েছে। এখন আগের চাইয়ে ভালো হয়েছে, কিন্তু আগে তো এটা দেওয়া একটা মুখের কথা না বলতে এই সাইড হাত একটা দাপে ধরেন আপনার পহেলা ওই দাপ বাঁধতে আনতে আন্যা এই চারা বসাইতে পহেলা বারে ধরেন 30,000 টাকা খরচা হয়। আবার সাথে সময়ও বেশ লাগে। হ্যাঁ, হেইডে আর কি সময় বেশি লাগে। সময় এবং অর্থ ব্যয় সাপেক্ষ একটা জিনিস। হ্যাঁ, অর্থ লাগে। দেখায় তো পানির ফের ভাসে, এটা কি? হ্যাঁ, আসলে না। এই ধরেন এই আমার তো 16টা দাপ আনছি, এই 16টা দাপ আন্যা ফিটিং করে বসাইতে 3 লক্ষ টাকা গেছে। তারপর এটা তো কোনো স্থায়ী না, বন্যা হয়েছে চারা কেনে না। এবার তো অনেক চারা হালাই দিস এই বৃষ্টির কারণে। আপনি এই ভাসমান চাষাবাদ কিভাবে শিখলেন? ওই তো আমরা তো শিখছি বাপ দাদা থেকে, মানে হাতে হাতে শিখে আসছেন? হ্যাঁ, হেরা করছে ওইটাই আমরা শিখেছি। আর বাপ দাদা হেরা ওই আগে শিখছে তাকে বাপ থেকে। কিন্তু এটা চাষটা 200 বছর আগে হইতে আবিষ্কার হয়েছে। কাকা চলেন তাহলে আমরা বীজতলার দিকে যাই। চলেন তাহলে। বীজতলা কোন দিকে যাচ্ছে? এই সামনের দিকেই আছে বীজতলা। ওটা কিসের বীজ? ওটা হইলে লাউ চারা। লাউ চারা? লাউ চারা। আনুমানিক কতগুলো লাউ চারা আপনি রোপণ করেন? 60 দাপে পয়লা বারে 1,000 চারা আর কি থোয়া যায়। থইলে বার 16টা দাপে 16,000 চারা লাগে আমার। কাকা দৈনিক কত ঘন্টা কাজ করতে হয় এটা পরিচর্যা করতে? দৈনিক 12 ঘন্টায় এরপর রাত্রেও করা লাগে। এত পরিচর্যা করতে হয় এটার পিছনে? এত পরিচর্যা করতে হয়। আইজেই আমি ভাত খাইতে গেছি 4টে। এটা কি একদম মানে কেবল রোপিত হলো এরকম বীজতলা? হ্যাঁ, তো এইটা এখন ওই যে নিয়ে থোয়ার উপযুক্ত সময় হয়েছে। ওই যে আমি টোফা বানা লাইছি না, এইটা নিয়ে থবো এখন। কাকা সুতার মতো কি এগুলো বীজের উপর? এই সুতা দেওয়া হইলে গুগুতে খাই ফেলায়। কাকা এটা কি লাউয়ের চারা তাই তো? হ্যাঁ, এটা লাউয়ের চারা। কতদিন হলো এটা বনা হয়েছে? এইটা মনে হয়েছে ধরেন 8 দিন।
8 দিনে তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, বড় হয়ে গেছে। আচ্ছা, সাধারণ যে চারা আমরা বুনি আর এই যে আপনাদের বীজতলা, এটার মধ্যে কোনটা বেশি আগে হয়? এইটা আগে হয়। ওটা গ্রোথ বেশি। এইটা তো কম্পোস্ট সার পায়, এটা তো সরে বই সার। এই যে টগর দিয়া বানানো, এটা তো সার। এইটা হইলো মাটির চেয়ে এইটা আগে ওঠে। এ জায়গা লাউ সেরা, সিম সেরা, টমেটো সেরা, বটবডি সেরা, অনেক বিভিন্ন ধরনের চারা বীজতলা করা হয়। 25 দিনের মধ্যে চারা পরিপূর্ণ হয়ে যায়, উঠে গিয়ে বেচার টাইম হয়ে যায়। আমরা চারাগুলো এইখান থেকেই বিক্রি করি, বিভিন্ন দিক থেকে এইখান থেকে লই যায়। মানে এটা কি তুমি পাইকারি বিক্রয় কেন্দ্র? হ্যাঁ, এটা পাইকারি বিক্রয় কেন্দ্র। টলার আইসা টলার নিয়ে যায়, এই পর গাড়িতে উঠে গিয়ে বিভিন্ন জায়গায়। সবচেয়ে চাহিদা কোন বীজের বেশি? সবচেয়ে চাহিদা কোনোটার কম না, যে কোনো বীজ হোক চাহিদা কম না। লাউচেরা যে জায়গা থাকে সে জায়গা তো লাউচেরা, আর এমনি বাজে সিম, মরিচ, তারপর বেগুন, ওরাও ওই সাথে সাথে ওরারও চাহিদা কম না। এই যে চারিদিকে দেখছেন সবুজের সারি সারি গালিচা, এগুলো কিন্তু সাধারণ দৃশ্য নয়। এটি আমাদের কৃষির এক ভিন্ন রকম ইতিহাস, যা এখানকার মানুষ যুগ যুগ ধরে ধরে রেখেছে। এই জলজ সংস্কৃতি কেবল আমাদের স্থানীয় অর্থনীতিকে সচল রাখেনি, এটি আমাদের প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধারও প্রতিচ্ছবি। আপনি এখানে কি করেন এই বীজতলায়? আপনারা এই বাসমান বীজতলা তৈরি করি আমরা। আপনি কি এটা নিয়মিত তৈরি করে আসছেন? হ্যাঁ, আমি নিয়মিত তৈরি করে আসছি। কতদিন ধরে তৈরি করছেন? এটা আমি প্রায় 30 বছর আগে হইতে আমি এটা বাসমান, এই আপনার লাউ, সিম, করলা, বেগুন, তারপর আপনি পেঁপে, মরিচ, বিভিন্ন যে প্রকারের বাসমান সবজি আছে এগুলো সবই এই চাষ হয় এই বাসমান বেড়ে। এইগুলো তো এখানে তৈরি হয় না, বিভিন্ন জায়গায় তৈরি করিয়া এইখানে বাসমানে বাসাইয়া আইনা জমি তুড়েই আমরা এখানে চাষ করি। আমাদের এখানে এই যে পানি 6 মাস, আমাদের তো এখানে কোনো কৃষি করার কোনো উপযোগী জায়গা না। আমাদের জমি সব পানির নিচে, এই তো পানি, আমাদের জমি সব পানির নিচে। আমরা এই 6 মাস এই বাসমান বেড়ে আমরা এই চারা উৎপাদন করে আমাদের এই জীবন জীবিকা কি করি আমরা। এই ভাসমান চাষাবাদের সবচেয়ে উপযুক্ত মৌসুম কোনটি? মৌসুম হইলে জ্যৈষ্ঠ হইতে আপনার যাইয়া অগ্রহায়ণ পর্যন্ত, মানে বর্ষাকালের যে সময় পানি থাকে এই সময়টা। এখানে তো আমাদের এই পানিতে তো আমরা কোনো কিছু করতে পারি না, আমাদের জমি হইলে পানির নিচে। এই ধরুন তো আমরা এই সময়টা আমাদের এই কাজে ব্যয় করি, বুঝছেন। আপনার পানির উপরে করে? আমরা পানির উপরে করি, এগুলো তো ভাসমান সব ভাষা। এটা নিচেই তো পানি, আপনার এতদূর পানি। সবচেয়ে কোন বীজের চাহিদা বেশি? এটা তো আমাদের দেশি বীজ, বুঝলেন। দেশি বীজ তো ভালো, হাইব্রিড বীজ তো আপনার যাই কয়দিন পর শেষ হয়ে যায়। আমাদের দেশি বীজ তো এখন লাগাইলে ধরেন আমরা তো ওই ধরেন 80 মাসে লাগাই, আর ওদের 34 মাস তো আমাদের গাছ চাই। আর হাইব্রিডের গাছ তো আপনার অল্প কয়েকদিন এক চালান ওইটাই শেষ। দৈনিক কেমন পরিচর্যা করতে হয়? এটা তো এই পানি দেওয়া লাগে, আপনার এই যে কানার যে ওই দলের যে পচায় উড়ে লাতা দিতে হয়, আবার থুইতে হয়। তারপর আবার একটু পানি তো আপনার খরা হইলে 2বারও দেওয়া লাগে। তারপর আপনি একটু সার অল্প সামান্য কিছু লাগে, জৈব সার তো এটাই আছে, অল্প সামান্য সার লাগে আর পানি লাগে, আর একটু ওই পোক লাগে, এর লেগে একটু ঔষধ দেওয়া লাগে। পুরো বীজতলা তৈরির প্রক্রিয়া যদি বলতেন। এই বেডগুলো আমার এখানে তৈরি হয় না, এগুলো আপনার অনেক দূরে মনোহরপুর, সোনাপুর, ওই দিয়ারে বিল তো আমাদের এখানে চাই, ওইখানে বিল, বড় বিল, ওই বড় বিল এইগুলো তৈরি করি আমরা ওখান থেকে বাসাইয়া আর নেই জমিতে উঠাই। জমিতে উঠেই আমরা পহেলা ওই দলের পর আমরা ওই দুলেলি বন আমরা দেওয়ার পর তারপর ওই যে টোপা ফায়না, ওই টোপা ফায়না দিয়ে আমরা তারপর ওই চারা বাড়িতে তৈরি হয়। বাড়িতে তৈরি এবার আনিয়া ওই বেডে থইতে হয় 1 দিন 2 দিন। থোয়ার পর যখন এই 2টা গাছ জাগে তখন আমরা আনিয়া এই বেডে সারিবদ্ধভাবে এই সব চারা বসাই দিলে পর তারপর এই যে কানার পশলা, এই পশলা এই বেডের উড়াইয়া আমরা ওই চারাটার চারখানায় না দিয়ে দিলে চারাটা ওই ফেললে পরে, এই জন্য আমরা ওই পশলাটা দিয়া চারাটার আটকাই দেওয়ার পর তো ওই 25 দিন টাইমের ভিতরে চারা হয়ে যায়। আপনার কি মনে হয় যে এই চাষাবাদ আরো সম্প্রসারণ করার জন্য কি করা প্রয়োজন? এই যে বাসমান বেড়ে আমাদের অনেক টাকা ব্যয়বহুল,
অনেক এই ধরেন এই একটা আর এই একটা, দুইটার 15,000 টাকা, ওইটা আর এইটাই সে দোকান তো অনেক খরচ। 15,000 টাকা। তার এই ধরেন একজনের বেড আছে, যার কম আছে এরও 30 খান আছে, এটা তো ব্যয়বহুল, অনেক ব্যয়বহুল। তারপর এই যে 1 কেজি বীজ, 1 কেজি বীজ 1,1100 টাকা। মাঝে মাঝে কি বীজ নষ্ট হয় এমনও কি রেকর্ড আছে? নষ্ট এবার তেমন হয় না, হয় বৃষ্টি বাদল, যদি অতিরিক্ত বৃষ্টি বাদল হলে কিছু নষ্ট হয়, ভারী বৃষ্টি বা এইসবে ভারী নষ্ট হয়। বৃষ্টিতে নষ্ট হয় বীজ। আপনারা কি কোনো কৃষি ঋণ সুবিধা পান? না, কৃষি ঋণ আমাদের কেউ দেয় না, সুবিধা পাইও না আমরা। এই জন্য কি আপনার কোনো কর্তৃপক্ষকে কিছু জানাতে চান? আমাদের যদি কিছু এই কৃষিতে যদি আমাদের কিছু সহযোগিতা হয় তো বাসমান আরও আমরা সামনে ভালো করতে পারবো। কিন্তু এখন তো সৎ কথায় কিছু আছে যারা নিজেরা আছে, আর তা তো প্রায় কিস্তি দিয়া লোনে উড়াইয়া তারা এই বাসমান চাষ করে। আর এটা সরকার যদি এই জন্য কিছু সহযোগিতা করলে ধরেন এটা সামনে আরও ভালোভাবে এটা এটা সম্পাদন করা সম্ভব। আর এইটাই আপনার যে অনেক এই যে দেখায় তো সামান্য চারা, এতে অনেক মানুষ এর পিছিয়ে ব্যয় করে। তার কারণ এই যে টোভা ফ্যানেরা এগুলো একদলে চাষ করে, তারা ওই টলারে ভরিয়ে ভরিয়ে আনি আমাদের কাছে বিক্রি করে, এদের এক আছে। তারপর এই যে দুলালি লতাগুলো এগুলো চাষ করে, ওগুলো আমরা কিনে নিয়ে বেড়ে লাসি। তারপর আপনার যাই এই কথায় আবার ওই দুলালি বন উড়াই দেয়, হ্যাঁ, এগো আমরা টাকা দিয়ে উড়াই। এরকম বিভিন্ন পদে এই মানুষ অনেক লোকজন খাটে। তারপরে এই যে বাসমান বেডগুলো বানতে অনেক কিন্তু কিষাণ লাগে, তারাও কিন্তু এই লাগে, এই বাসমানের লাগে জড়িত কিন্তু অনেক লোকজন। আপনাদের এই অঞ্চলের একটা বিশেষ ঐতিহ্য এই ভাসমান চারা। যে হ্যাঁ, এটা তো আমাদের অনেক প্রায়, আমরা তো ছোটকাল এর আগে তো হইতেই এটা আমাদের এই বাসমান বংশ পরম্পরায় মানে এটা করে আসছি আমরা। বাজারজাত কিভাবে করেন? বাজার আমাদের এখানে দূরে যাইতে হয় না, আমাদের এখানে টলার আসে, এই যার চারা প্রায় এই সব জলপথেই হয়ে যায়। জলপথে তো ঠিক করা থাকে, তারা তো আসলে অর্ডার দেয়, আমরা উঠাইয়া তাকে দিয়ে দিই। আর যদি ধরেন সময়তে ওই ধরেন আবহাওয়া খারাপ হইলে এরকম বৈঠকাটা বাজার আছে, কিছু বাজারে নেওয়া লাগে। মানে আপনাদের মানে ক্রেতার সংখ্যাও অনেক। হ্যাঁ, ক্রেতার সংখ্যাও অনেক, চাহিদাও বেশ। চাহিদাও বেশি। প্রবাদে আছে জলের ভেতরেই নাকি জীবন লুকিয়ে থাকে, কিন্তু এখানে দেখছি উল্টো। এখানে দেখছি জলের উপরে জীবন বিকশিত হয়। আচ্ছা, এই যে আমার চারিপাশে এত ভাসমান বীজতলা দেখতে পাচ্ছি, এটা দেখতেই কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে, মানে অবাস্তব মনে হচ্ছে। কখনোই দেখা যায় না বাংলাদেশের কোনো জায়গায় তেমন একটা। তো এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব, এটা হলো বাস্তবতার নিরিখে আমরা করতে বাধ্য হয়েছি। আমাদের এইটা হলো কি, এলাকাটা বছরের বেশিরভাগ সময় পানিতে নিমজ্জিত থাকতো। ওই সিজনে একবার ধান হয়, কিন্তু তারপরে আমরা চিন্তা করলাম যে একবার ধান হইলে তো আমাদের সে ইনকাম হচ্ছে না, আমরা বিকল্প কি করতে পারি পানির উপরে। তখন আমরা ওই কিছু কচুর পানা নিয়ে এইভাবে লম্বা নিজেরাই আর কি করলাম, যে আর কি একটা বেড তৈরি করে ওর উপরে ওই আরও আমরা যেটা লোকালি বলি ফেনা বলি, তারপরে দুন্দলি বন বলি, ওগুলা করে তারপরে এইভাবে চারা করা যায় কিনা, এরকম করতে করতে তারপরে দেখি যে এটা আসলেই লাভজনক। এই ভাসমান বীজ তৈরির প্রধান উপাদান কি কচুরিপানা? হ্যাঁ, মূল উপাদান কচুরিপানা। আমরা সবসময় মানে জেনে আসছি যে কচুরিপানা খুব অবহেলিত একটা জলজ একটা উদ্ভিদ, মানুষ খুব অপছন্দ করে, সবসময় আমাদের জন্য অপকারী হিসেবে আমরা দেখে আসছি, কিন্তু এটা যে কাজে লাগতে পারে এই প্রথম দেখলাম। হ্যাঁ, অবশ্যই কাজে লাগে। এবং এই কচুরিপানা থেকে তো আপনার এমনি সার তৈরি করা যায়, কম্পোস্ট সার। এর সাথে আপনার ওই গরুর গোবর বা কিছু, এই জন্যই তো আমরা কচুরিপানা আমাদের কাছে সেটা খারাপ না, খুবই ভালো আশীর্বাদ। অভিশাপ না, আমাদের জন্য আশীর্বাদ। আপনাদের এই অঞ্চলে কি শুধু এটা দেখা যায়? প্রথম তো এদিকেই মূলত প্রথম শুরু হয়েছে, তো এইখান থেকে আপনার বিভিন্ন জেলায়, যেমন সিলেটে, তারপরে এই গোপালগঞ্জে, কোটালীপাড়া উপজেলা, ওইসব দিকে আপনার এইখান দিয়ে লোক নিচে ওই যে কৃষি অফিস থেকে, মানে এইগুলা জাস্ট এই বেড তৈরি, চারা রূপান্তর বা চারাই করার, এই জন্য নিয়ে তারা ওইখানে প্রশিক্ষণ দিচ্ছে। আপনাদের এই বীজতলা থেকে যে ফসলটা হয়, মানে বীজতলার চারা থেকে, এদের মান কেমন হয়? মান খুবই উন্নত হয়, সচরাচর হচ্ছে উন্নত হয়। আর সচরাচর উন্নত হয়, মানে এটা তো নির্ভর করে পরিচর্যার উপরে। তবে আমাদের এই এলাকায় যে চাষি আছে ওরা এই বিষয়ে খুবই অভিজ্ঞ, মানে কিভাবে একটা চারা ভালো পরিচর্যা করলে কি হবে, কোন সময় কতটা সার, কি ওষুধ প্রয়োগ করা লাগবে, কারণ তো বালাইনাশক ব্যবহার করতেই হবে, নাহলে তো চারা নষ্ট করে দেবে।
ওরা সবাই অভিজ্ঞ। আপনি নিজেও এই ব্যবসার সাথে জড়িত? হ্যাঁ, আমি নিজেও জড়িত, কারণ এই জমি সবই এলো আমার নিজের। এই ভাসমান বেড যে আপনি দেখতেছেন, এই জমি সবই আমার। আমি লোক দিয়ে করাই এবং অন্য লোকও কিছু আমি লিজ দিয়ে দিই জমিগুলো, তারাও করে। এই ব্যবসা আপনি এলেন কিভাবে? এই ব্যবসা আমি আসছি, দেখি যে আমাদের বছরে একবারে শুধু ধান হয়, কিন্তু একবারে ধান হইলে তো আসলে ওই জমির যেইটা তো হয় না, আমাদের সেই চাহিদা অর্থনৈতিক পূরণ হয় না। তখন চিন্তা করলাম বিকল্প কি করা যায়, মানে পানির উপরে। তখন চিন্তা করতে করতে এইটা আমাদের মাথায় আসলো। তারপরে সাথে আমাদের যে এগ্রিকালচার যে ডিপার্টমেন্ট আছে উপজেলা লেভেলের, তারাও আমাদের একটু সহায়তা করছে। এই যে এই পদ্ধতিতে চাষাবাদের ফলে আপনাদের যে কৃষিজ যেটা অর্থনীতি গ্রামীণ, সেটা একটা পরিবর্তন এসেছে। হ্যাঁ, অর্থনৈতিক অবস্থার বিশাল পরিবর্তন, কারণ এই সময়টায় মানুষ থাকতো বেকার, ঘরে বসা। তো এখন দেখা যায় পুরো সিজন, পুরো বছর তারা কাজের মধ্যেই থাকে। মানে আমাদের এলাকার মানুষ বেকার থাকে না, কিন্তু এই যখন এই পদ্ধতি শুরু হয়নি, ওই সময় মানুষ বেকার থাকতো, মানে এই সিজনে তারা অলস সময় কাটাইতো। তো এখন আরও মানে ওই যে ধানের সিজন, তার চাইতো এইটা আপনার এখন মানুষ বেশি আপনাদের এখানে একটা স্বনির্ভরতা এনে। হ্যাঁ, স্বনির্ভরতা, অবশ্যই স্বনির্ভরতা এনেছে। আমাদের এখান থেকে ওই পাইকাররা ট্রলারে করে বিভিন্ন বন্দরে নিয়ে যায়, যেমন বরিশাল, খুলনা, ঢাকা, টোটাল বাংলাদেশের সমস্ত জেলা এগুলো আমরা ছোট ছোট ট্রলারে করে, নৌকায় করে এগুলো নিয়ে যায় বিভিন্ন বাজারে বাজারে। ঐতিহ্য ও আধুনিকতার দারুণ মিছিল এই নাজিরপুর। নতুন প্রজন্মের হাত ধরে এই কৃষি পদ্ধতি এগিয়ে যাচ্ছে এক নতুন দিগন্তে। ভাসমান এই বাজারগুলোতে সবজি থেকে শুরু করে গৃহস্থলী পণ্য প্রায় সবই মেলে। ক্রেতা বিক্রেতার হাক ডাক আর দর কষাকষিতে মুখরিত হয় এই জলপথ। আমি মরিচ চারা বিক্রি করতে আসি, জাম চারা বিক্রি করতে আসি। আমার নিজের ক্ষেতের, আমি নিজে রোপণ করছি বীজ। এই দিয়ে আমার মানে সব কিছু চলে। আমার এক ছেলে বিয়ে পরে, এক ছেলে মেট্রিক পরীক্ষা দিতেছে, মেয়ে 9-এ পড়ে। এই চারা কলমে বিক্রি করি। প্রতি সপ্তাহে মানে মরিচ চারা বিক্রি করতে আই, আমার খেতে বই নিয়ে যায়। তা আমি তারপরও আমার অনেক কাস্টমার আছে, আমার খেতে যায় না, একটু খেতে একটু বিতের খুলে। এই জন্য আবার নিয়ে আইসি, 2-একজনে দেখে, আবার ফেরা অর্ডার দেয় যে একজনে 500 লাগবে, 200 লাগবে, এগুলি অর্ডার দেয়। এই জন্য আবার নিয়ে আইসি, দেখা হয়েছে লাগে, এই জন্য আইসি। আবার গেছে অ্যাডে আইসি, এবার অ্যাডে বিক্রি করছি চারা। আউরাল গ্রাম দিয়ে মাল কিনে আনি, আন্যা এখানেও বেশি, কোঠালিপাড়াও বেশি। এখানে আর হইলে শনি মঙ্গলবার কোঠালিপাড়া রাধাগঞ্জ বাজার, সেখানে যাই আমরা প্রতি বুধবার। ঠিক আছে, সেখানে নিয়ে পিস হিসাবে বেশি, একটা 40, 50, 60 এরকম বেশি। এই বৈঠাকাটা ভাসমান বাজারটা অত্র 3টা থানার মোহনায়। একটা হচ্ছে স্বরূপকাঠি এপারে, আর একটা হচ্ছে বানুরিপাড়া, আর এপারে হচ্ছে আমাদের নাজিরপুর। এই 3টা থানার মোহনায় আমাদের বৈঠাকাটা ভাসমান বাজার। এই বাজারে প্রতি সপ্তাহে 2 দিন বাজার মিলে, প্রতি শনিবার ও মঙ্গলবার। এই বাজারে বিভিন্ন অঞ্চলে ক্রেতারা আসে এবং এই 3টে থানার মধ্যে কাঁচামাল, শাকসবজি, চারাপাতা এখান থেকে ক্রয় বিক্রয় হয়। এই বাজার আমার দাদা দেখে গেছে, তবে আমার দাদা, তারপর আমার বাবা, তারপরে আমরা দেখি। বর্তমানে দেখা গেছে শত বছর হয়েছে এই বাজারের বয়স। আগের চেয়ে কিন্তু বাজার মোটামুটি ভালো। তবে এই অঞ্চলে লোক আরও আসা যাওয়া করতে পারতো যদি আমাদের অঞ্চলে যদি রাস্তাঘাট যদি ভালো থাকতে। কাকা, এটা কিসের বীজ? দাও। এই ভাই, এটা কিসের বীজ?
শুধু বীজ চলে না, এই যেন এক ভিন্ন জগৎ। এই যে দেখতে পাচ্ছেন শত শত নৌকা সারি করে আছে পণ্য সম্ভার নিয়ে, এই যেন এক ভাসমান হাট বাজার। কাকা, এই ট্রলারে আপনি কি করছেন? এই মাল কিনে এখান থেকে কিনে ঢাকা পাঠাইতেছে। আপনি কি পাইকারি ক্রেতা? হ্যাঁ, পাইকারি। এখানে কি ভ্যারাইটিস মাল আছে? ভ্যারাইটিস আছে, আমরা আছে, কলা আছে, লতি আছে, তারপর শশা কিনবো একটু পরে। ঢাকায় কোথায় নিয়ে যাবেন এটা? সদরঘাট, শ্যামবাজারে। শ্যামবাজার? জি। মানে এটা সরাসরি শ্যামবাজার যাবে? সরাসরি শ্যামবাজার। আপনি কি মানে হাট বাজারে শুধু এটা বিক্রি করেন না সপ্তাহে প্রতিদিন? প্রতিরোজ। প্রতিরোজে আপনি যান? হ্যাঁ। কখন থেকে শুরু করেন বেচা কেনা? বেচা কিনা ভোরে। ভোর কখন? ওই 5টা বাজে শুরু হয় প্রতিরোজে। এই ট্রলারে করে ঢাকা যেতে কতক্ষণ লাগে? না, ট্রলারে না, ইন্ডিয়া ওই তরুর বাজার কাছারি বিটা যাই, ইন্ডিয়া গাড়িতে যাই। আচ্ছা, এটা কি আপনাদের এই এলাকার ঐতিহ্য সবসময় এই যে এরকম ভাসমান নৌকায় আপনারা সবকিছু বেচা কেনা করেন? এটা আমাদের এটা সবসময় নৌকা দুন ছাড়া কোনো বেচা কিনা এলাকায় চলে না। নৌকায় আপনাদের মানে যাতায়াতের প্রধান অবলম্বন? হ্যাঁ। কত বছর ধরে এই পাশে আপনারা আছেন? এটা চলে 40 বছর ধরে ব্যবসাটা চলতেছে। এটা কি আপনিই প্রথম আপনার বংশে, না আপনার বংশ পরম্পরায় চলে আসছেন? পরম্পরাই আছে, আরো আগে আমাকে মুরব্বীরা গেছে। আপনাদের কাজের সমস্যাটা কি এখন? এখন সমস্যা নাই, এখন সমস্যা ওই ব্যবসা বাণিজ্য একটু নর্মাল চলে, মাল চলে কম আর কি, আগের থেকে কম চলে। আর মালপত্রের দাম কি এখন অনেক বেড়ে গেছে? বেড়ে গেছে। এতে কি আপনাদের জীবনযাপন খুব কঠিন হয়ে যাচ্ছে? এখন কঠিন হয়েছে, মানে খরচা বেশি, এখন যাতায়াত খরচ বেশি মালে। শত প্রতিকূলতার মাঝেও জীবন এখানে থেমে থাকে না, বয়ে চলে তার নিজস্ব গতিতে। ভাসমান বিস্তাল ও ভাসমান বাজার তারই প্রকৃত উদাহরণ। নদী শুধু এখানে যোগাযোগের মাধ্যম নয়, জীবন জীবিকার প্রধান অবলম্বন। প্রতিটি বাড়ির দরজায় বাঁধানো নৌকা যেন এক চলমান জীবনধারা। এই চারার ব্যবসা, কাঁচামালের ব্যবসায় 12 মাসের 12 মাস কাঁচামালের ব্যবসা করি। এই লাউ চারা, সিমি চারা, করলা চারা, বেগুন চারা, এই ব্যবসা করতে আসি প্রায় 30 বছর। জ্যৈষ্ঠ মাসে শুরু হয়, এইটা শেষ হয়ে বিদায় নামের অগ্রাণী। তখন আমরা আবার তরমুজের ব্যবসা করি, আবার কাঁচামালের ব্যবসা আছে, বরগুনাও কাঁচামালের ব্যবসা করি। এরা এই লাউ চারা এদের উন্নত বেশি, বুঝছেন। আর বেগুন চারা, হ্যাঁ, বড় হয়েছে আপনার। আর আছে করলা চারা, এই 3টাই উন্নত বেশি সবচাইতে। বৈঠাকাটা বাজার থেকে বাসমান চারা নিয়ে অন্য অন্য জায়গায় বিক্রি করতে আসি। ভ্যারাইটিস পদের মাল নেওয়া লাগে তো, এই তো আমার নৌপথের সুবিধা। এই শেলা বাজার থেকে কিনে আনছি, তারপরে কচুরি, পচা এই দিয়ে দলা পেঁচাই। দলা পেঁচাবার পরে আমরা বীজ গাঁথবো। বীজ গাঁথতে থুমু ঘরের নিচে 20-25 দিন, তারপরে সাজাইয়া উঠিলে পর আবার বাসমান দলে থুমু। থোয়ার পরে সেখান থেকে চারাটা উঠলে পর তারপরে বাজারে বিক্রি করব। কি এখানে মানে পাইকাররাও আসে, তাদের কাছে বিক্রি করব। প্রিয় দর্শক, এবার বিদায় নেওয়ার পালা। আমরা দেখতে পারলাম প্রকৃতিকে বশ করে নেয়, প্রকৃতির সাথে বন্ধুত্ব করে কিভাবে সুন্দর করে জীবনযাপন করা যায় তারই এক দৃষ্টান্ত স্থাপন করেছে এই অঞ্চলের মানুষেরা। আবারও দেখা হবে বাংলাদেশের কোনো ঐতিহ্যবাহী শহরে ঐতিহ্যের চালচিত্র নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।